রাজনীতির মাঠে উত্তেজনা, প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ, সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের। দখল দূষণে মৃত প্রায় ঢাকার 4 নদ নদী, এখনই পদক্ষেপ না নিলে 20 বছরে ক্ষতি হবে প্রায় $51 বিলিয়ন। ভুল নকশায় পিলারের স্থাপনে দখলদারদের পোয়াবারও। আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর, 80% মোংলায় পাঠাতে মন্ত্রণালয়কে প্রস্তাব। ব্যবসা সংকুচিত হওয়ার আশঙ্কায় আপত্তি বারবিটার। এবং ঈদের আগে মশলার বাজারে উত্তাপ, 5,000 ছাড়িয়েছে এলাচের কেজি, হাজারের ঊর্ধ্বে লবঙ্গ গোলমরিচের দাম। স্বস্তির খবর ব্রয়লার মুরগি, মিনিকেট চাল ও সবজির দরে। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। রাজনীতির মাঠে বিরাজ করছে চাপা উত্তেজনা। এর মধ্যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন গুঞ্জনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জানান, বৈঠকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রধান উপদেষ্টার উপরে মানুষের আস্থা বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। এদিকে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কয়েকদিন ধরে রাজনীতির মাঠে বিরাজ করছে চাপা উত্তেজনা। জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনে বিএনপির চাপ, অন্যদিকে আগে স্থানীয় ভোটের দাবিতে সরব অভ্যুত্থানকারী তরুণদের দল এনসিপি। এর মাঝেই করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধী অবস্থান, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের চেয়ারে বসাতে সমর্থকদের টানা আন্দোলন, 3 বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা। এর মাঝে বৃহস্পতিবার গুঞ্জন ছড়িয়ে পড়ে পদত্যাগ করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন খবরে যমুনায় ছুটে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের স্বার্থে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন। পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যা 6:30টায় যমুনায় সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার সময় সংবাদকে জানান, আধা ঘন্টার আলোচনায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রধান উপদেষ্টার উপর মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এবং সেখানে তিনি তাদের কাছে তাকে অনুরোধ করেন, প্রধান উপদেষ্টা তাকে বলেছেন যে কাজটা পরিবেশ না থাকলে তো তার থেকে লাভ নাই। মানুষের ডক্টর ইউনূসের প্রতি যে আস্থা এবং ভরসা, জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সংস্কার পরে নির্বাচন, এগুলো কথা বিবেচনা করে তিনি যেন এরকম কোনো সিদ্ধান্ত না নেন সেটা অনুরোধ করেছেন এবং মানুষের আস্থার প্রতিদান তিনি রক্ষা করেন। এটা আমাদের তরফ থেকে আমাদের আহ্বায়ক বলেছেন। এদিকে চলমান সংকট উত্তরণে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পরেও আওয়ামী ফ্যাসিস্টদের প্রভাবশালী বিভিন্ন মহলের দাপট এখনও রয়েছে বলে অভিযোগ করেছে জুলাই ঐক্য। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে এক মশাল মিছিল শেষে এই অভিযোগ করা হয়। আওয়ামী দোসররা এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে বহাল তবিয়তে রয়েছে। অভিযোগ করে তারা বলেন, 5 আগস্টের পর থেকেই অভ্যুত্থান নস্যাৎ করার চেষ্টা চলছে। এ সময় ভারতীয় এজেন্ট শনাক্ত করে শাস্তি দেওয়া সহ বিতর্কিতদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান জুলাই ঐক্যের নেতাকর্মীরা। যারা জুলাই রক্তের সাথে বেঈমানি করছে তাদেরকে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। উপদেষ্টা পরিষদে কোন ধরনের ভারতীয় দোসরদের জায়গা হবে না, হতে দেওয়া হবে না। অন্য প্রসঙ্গ, নিশ্চিহ্ন হওয়ার পথে ঢাকার মূল 4 নদ নদী। এখনই পদক্ষেপ না নিলে নদী তো বটেই, ক্ষতির মুখে পড়বে মেগা সিটির পরিবেশ। বৈশ্বিক এক সমীক্ষা বলছে আগামী 20 বছরে সেই ক্ষতি গিয়ে ঠেকবে প্রায় $51 বিলিয়ন। 2009 সালে ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের আদেশ দেন হাইকোর্ট, তবে সেই আদেশ এখনও দৃশ্যমান নয়। উল্টো অভিযোগ আছে, রক্ষকের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ নিজেরাই ভুল নকশায় স্থাপন করেছে সীমানা পিলার, ফলে সুবিধা পাচ্ছে দখলদাররা। ঢাকার 4 নদী ঘুরে রিপোর্ট করেছেন আল আমিন তুষার।
বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা শহর রাজধানী ঢাকা। প্রায় 400 বছর বয়সী এই শহরটি ঘিরে একসময় ছিল অনেক নদ নদী আর খাল, সেসব এখন কেবলই ইতিহাস। একদিকে বুড়িগঙ্গা আর বাকি 3 দিকে মালার মতো ঢাকাকে ঘিরে রেখেছে তুরাগ, শীতলক্ষা আর বালু নদী। সবকটি নদী এখন দখল আর দূষণে মৃতপ্রায়। বট গাছটা 200 বছর আগের বট গাছ, এটা এখন কি এটা নদীর ভিতরে মানে 200 বছর পিলার থেকে বট গাছের ভিতরে দিয়ে দিছে। নেতারা যেভাবে করে ওইভাবে করছে। মাটি এই যে ফালাই বরাট যে বালু বালু ফালাই যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে, আবার যে না দিছে একটু বাড়ায় দিছে। 16 বছর আগে উচ্চ আদালত ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেন। জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও আসে সেখানে, কিন্তু তা আসলে কতটা সম্ভব হয়েছে? হাইকোর্টের যে রায়ের রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু মানে করা হচ্ছে, আরো কার্যকর হবে। নদী অভিভাবক হিসেবে নদীর দখল, দূষণ, নাব্যতার বিষয়গুলো থাকে, এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে দেখতে পারি, কিভাবে কারিগরিভাবে আমরা এগুলোকে ট্যাকেল করতে পারি, প্রত্যেকটা দপ্তর যেন ইনক্লুসিভ ভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে কিন্তু কাজ করা হচ্ছে। উচ্চ আদালতের রায় কার্যকর করতে বিআইডব্লিউটিএ সীমানা পিলার নির্মাণের উদ্যোগ নিলেও সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে, বুড়িগঙ্গা ও তুরাগকে দখলমুক্ত করতে বসানো 3084টি সীমানা পিলারের মধ্যে নদীর মধ্যে স্থাপন করা হয়েছে 1423টি। এমনকি কোথাও কোথাও পোর্ট আইন 1966 এবং বাংলাদেশ পানি আইন 2013 না মেনেই পিলার নির্মাণের অভিযোগও আছে। এভাবেই নদীর উপরে ধীরে ধীরে ময়লার স্তূপ, তার উপরে গড়ে ওঠে বাঁশের 4টি ঘেরা দিয়ে একটি দোকান, তার উপরে একটি টিনের দোকান, তারপরেই সেখানে গড়ে ওঠে ইমারত। এভাবেই দিনকে দিন দখল হয়ে যাচ্ছে আমাদের নদীগুলো। আর পরিবেশ প্রতিবেশ নিয়ে কারোই যেন চিন্তা ভাবনা করার কোনো সময়ই নেই। রাজধানী ঢাকাকে বাঁচাতে নদীর প্রতি নজর দেবার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। শিল্প প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, কেউ পিছিয়ে পাওয়া অবস্থায় নাই। সকলেই সর্বশেষ দখলদারিত্বের ক্ষমতাটি নদীর উপরে দিয়ে থাকে। আমাদের পরিবেশ, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার যারা যারা খর্ব করছে, নদী দখল করুক, নদী দূষণ করুক কিংবা অন্যভাবে প্লাস্টিক দূষণ করুক, এরা সবাই দেশের মানুষের এগেনিস্টে দাঁড়াচ্ছে। সো তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে, আর আইনের প্রয়োগ তো অবশ্যই করতে হবে। নদী গবেষকরা বলছেন, খুব বেশি দিন আগের কথা নয়, স্বাধীনতাকালেও ঢাকার জেলায় নদী ছিল অন্তত 15টি। তার মধ্যে মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে আটি, কনাই, দোলাই, পাণ্ড ও নড়াই সহ বেশিরভাগ নদ নদী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। মাত্র 20% রেখে বাকি 80% গাড়ি পাঠিয়ে দিতে চায় মোংলা বন্দরে। এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তবে গাড়ি ব্যবসা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বারভিটা। সাক্ষাৎ রিপোর্ট ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। এখন আর সে গাড়ি নিজেদের শেডে রাখতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। আমদানি করা গাড়ির অন্তত 80% মোংলা বন্দরে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলো মংলা বন্দরের মাধ্যমে আনে, তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারলাম। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকায়, কিন্তু মোংলা বন্দরে 14 দিন পর প্রতিদিনের শুল্ক নির্ধারণ করা হয়েছে 129 টাকা। শুল্ক হার তুলনামূলক কম হলেও নানা জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর দিয়ে যদি গাড়ি না এনে মংলা বন্দর দিয়ে যদি নিয়ে আসি, তাহলে আমাদের কস্টিং চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কস্টিং বেশি পড়বে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। এটা আসলে সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ির শেড নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামে বহু ইয়ার্ড আছে এখনো খালি,
এবং অনেক অনুপযোগী আছে। এগুলো ক্লিন করে গাড়ি রাখার ব্যবস্থা করলে আমার মনে হয় জটিলতা সৃষ্টি হবে না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের 2টি শেডে 1100টি গাড়ি রয়েছে। এখন চট্টগ্রাম বন্দরে গাড়ি খালাস কমে গেলে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে, এমনটি বলছেন বারবিডার নেতারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টাকা কামানোর প্রতিযোগিতায় বিদেশে পাড়ি জমাতে গিয়ে অনেকেই দালালের মাধ্যমে বেছে নেয় অবৈধ পথ। অনেকেই মাফিয়া চক্রের খপ্পরে পড়ে নির্মম নির্যাতনের শিকার হন। ভিটে মাটি আর স্বর্ণালংকার বিক্রি করে দফায় দফায় টাকা পাঠালে কেউ ফেরত পান স্বজনকে, আবার কারো কোনো খোঁজই মেলে না। অবৈধ পথে বিদেশ পাড়ি জমানো বন্ধ এবং দালাল চক্র নির্মূলে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। শরীয়তপুর থেকে বিএম ইশরাফিলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 5 বার 7 বার চোখ বাঁধতো, এরপর মনে করেন মুখে ভিতরে মনে করেন গামছা ভরিয়ে মুখ বাঁধতো, কারেন্টের শর্ট দিতে পায়, আমার হাতের নখটা এটা আর কি প্লাস দিয়ে চাপা দিয়ে ধরিয়া মনে করেন রক্ত জমা এলে তো। আর সম্পূর্ণ টোটাল প্রায় 64 লাখ টাকার মতো খরচ হয়েছে। ভিটে মাটি বিক্রি করে প্রিয় মাতৃভূমি ছেড়ে দূরদেশে পাড়ি জমান টাকা কামানোর আশায়, কিন্তু দালালের খপ্পরে পড়ে আটকে যান মাফিয়া চক্রের কাছে। এরপরই দিনের পর দিন সইতে হয় অবর্ণনীয় নির্যাতন। ইতালিতে নেওয়ার কথা বললে আমাদের বাংলাদেশ থেকে লিবিয়াতে নেয়, লিবিয়াতে নেওয়ার পরে আমাদের ওই জায়গায় একটা চক্রের মাধ্যমে বিক্রি করে দেয়। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আইজারা গ্রামের আহসানুল্লাহ ও আলতাফ হোসেন উচ্চ আয়ের আশায় গত বছরের 16 সেপ্টেম্বর দেশ ছাড়েন, কিন্তু স্বপ্নের ইতালি আর যাওয়া হয়নি। অবৈধ পথে লিবিয়া পৌঁছাতেই শুরু হয় অত্যাচার। মাফিয়া চক্রের সদস্যরা নির্যাতনের ভিডিও দেখিয়ে দুই পরিবার থেকে দফায় দফায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। উদাম করে আমার বাইরে ফলটে হালায় আতে পারবেন না, আমার বাইরে বড় করে পিটাইছে, আমরা সহ্য করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, হারুন লস্কর নামে দালাল চক্রের এক সদস্যের বাসায় গিয়ে দেয়া হতো এসব টাকা। তবে টাকা নেয়ার অভিযোগটি অস্বীকার করেন অভিযুক্ত হারুন লস্কর। কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। জেলায় দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অর্ক শেখ, রবিন দাস, আজিম মোল্লা সহ 6 গাঁও ইউনিয়নের 11 যুবক নিখোঁজ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। কোরবানির ঈদকে সামনে রেখে আগুন মশলার বাজারে। দারুচিনি, লবঙ্গ থেকে শুরু করে বাড়তি জিরা, এলাচের দাম। বাজার পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সারা সপ্তাহের বাজার করতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। আর বাড়তি আমেজ কিন্তু বাড়তি আমেজ যোগ হয়েছে যে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু মশলার দাম কিন্তু বেড়ে গেছে। আমি যদি আপনাদের একটু জানাই, সেটা হচ্ছে যে বর্তমানে প্রতি কেজি এলাচ কিন্তু বিক্রি হচ্ছে 4800 থেকে 6000 টাকা কেজিতে। মানভেদে লবঙ্গ বিক্রি হচ্ছে 1350 টাকা কেজিতে। গোলমরিচের দাম এখন 1200 টাকা কেজি, দারচিনি 520 টাকা কেজি, জিরা এখন বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা কেজিতে। গেল ঈদ উল ফিতরের সময় থেকে কিন্তু বাড়তি দাম রয়েছে মশলার, আর সেই দাম কিন্তু এখন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা কেজিতে, আদা 80 টাকা, রসুন বিক্রি হচ্ছে মানভেদে 100 থেকে 120 টাকায়। যদি বলি ক্রেতা বিক্রেতারা উভয়ই বলছেন যে যেহেতু আসন্ন ঈদ উল আজহায় মশলার চাহিদা বেশি থাকে, এজন্য এই উপলক্ষে মশলার দাম তারা বাড়তি দেখছেন। আর কিন্তু অনেক বিক্রেতারা অভিযোগ করেছেন যে ঈদের বাজার যেরকম হওয়া উচিত, যেরকম ক্রেতা সমাগম হওয়া উচিত, সেরকম ক্রেতা সমাগম কিন্তু এখনও তারা পাচ্ছেন না। তারা আশা করছেন যে ঈদের এক সপ্তাহ আগে থেকে তাদের ক্রেতার আগমন আরও বেশি বাড়বে, তাদের বেচাকেনা আরও বাড়বে। আর অন্যান্য বাজার
সম্পর্কে যদি বলি, চাল নতুন বাজারে নতুন চাল এসেছে আর সেই উপলক্ষে কিন্তু মিনিকেট চালের দাম কমেছে। গেল সপ্তাহের তুলনায় মানভেদে কেজিতে আরও 1 থেকে 2 টাকা কমেছে দাম। এখন প্রতি কেজি মিনিকেট পাইকারিতে কিন্তু বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকাতে, আর খুচরা দাম 77 থেকে 80 টাকা। আটাশ চাল পাইকারিতে বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকায়, খুচরা বাজারে কেজি বিক্রি হচ্ছে 58 টাকায়। এদিকে গেল সপ্তাহের তুলনায় কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মশলার বাজারের খবর জানছিলাম কারণ বাজার থেকে। ঈদুল আজহার সামনে রেখে কিশোরগঞ্জে গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। তবে 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত খামারিরা। এই অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের শঙ্কা তাদের। কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। কেউ গোসল করাচ্ছেন, কেউ বা দিচ্ছেন খাবার। কিশোরগঞ্জের সব খামারে শেষ সময়ে পশু হৃষ্টপুষ্ট করার কাজ করছেন খামারিরা বলছেন দেশীয় খাবারের মাধ্যমে চলছে গরু মোটা তাজাকরণ। তবে গেল 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা তাদের। সবসময় কাঁচা ঘাস দিয়ে থাকি, সেই কাঁচা ঘাস দ্বারা তৈরি সাইলেজ আমরা ব্যবহার করছি এবং আমরা দানাদার যে খাদ্যটা এটা আমরা নিজেরা প্রস্তুত করি। 20 জন মানুষ আমরা এই গরুরে ঘাস পানি খাওয়াই, সকালে গাইটাই দোয়াই, পুরা পানি দেই। কোরবানির পশুর গুণগত মান নিয়ন্ত্রণ ও ক্ষতির ওষুধ প্রয়োগ রোধ করতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের 40টি মেডিকেল টিম। 40টি মেডিকেল টিম গঠন করেছি। আমরা আশা করতেছি আমাদের এই মেডিকেল টিমগুলো কার্যকর থাকবে এবং তারা মানুষকে সুস্থ পশু কেনা এবং যাতে কোনো অসুস্থ পশু না পাওয়া যায় সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করব। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1,80,911টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে খামারগুলোতে প্রস্তুত আছে 2,13,379টি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। কেবল তাই নয়, যেসব বিদেশি শিক্ষার্থী বর্তমানে ভর্তি রয়েছেন তাদেরকেও স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন, নতুবা তাদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক ও অবৈধ দাবি করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। তহবিল কাটছাঁটের পর হার্ভার্ড ইউনিভার্সিটির ওপর আরও কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। এখন থেকে আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়টি। আর বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে, না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার আইনগত বৈধতা হারাবেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের অনুমোদন বাতিল করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। হোমল্যান্ড সিকিউরিটির তদন্ত ঘিরে হার্ভার্ডের নথি চাওয়া বিষয়ে কয়েক দফা চিঠি চালাচালি ও আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তদন্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, পাঠ্যক্রম এবং নিয়োগ নীতি খতিয়ে দেখতে চেয়েছিল সরকার। তবে বরাবরই এই অনুরোধকে আইনি ভিত্তিহীন ও স্বশাসনের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করে আসছিল হার্ভার্ড। হার্ভার্ডে বর্তমানে প্রায় 6,800 বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যা বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর প্রায় 27%। ফলে এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের ব্যক্তি জীবনেই নয়, বরং হার্ভার্ডের একাডেমিক পরিবেশ ও বৈশ্বিক ভাবমূর্তিতেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে প্রতিশোধমূলক ও অবৈধ দাবি করেছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও বৈচিত্র্যময় শিক্ষানীতির ওপর একটি বড় আঘাত হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতির মাঝে উত্তেজনা, প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ, সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের। দখল দূষণে মৃত প্রায় ঢাকার 4 নদ-নদী, এখনই পদক্ষেপ না নিলে 20 বছরে ক্ষতি হবে প্রায় $51 বিলিয়ন। ভুল নকশায় পিলার স্থাপনে দখলদারদের পোয়াবারও। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।